শুনেছো, আজকে আমাদের ছেলে গ্রামে আসবে। কতদিন পরে আমাদের বৌমাকে আমরা দেখব। সেই যে শহরে চাকরি করতে চলে গেল, তারপর থেকে এখনো পর্যন্ত আসেনি। হ্যাঁ গিন্নি, শুনেছি আমাদের ছেলে বিয়েও করে নিয়েছে, কিন্তু বৌমাকে তো এখনো পর্যন্ত দেখলামই না। হ্যাঁ গো, আমাদের একটা বৌমাও হয়েছে। তবে আমাদের দুর্ভাগ্য, আমরা বৌমার মুখ এখনো দেখিনি। আসলে কি বলতো, ছেলে শহরে চাকরি করছে তো, হয়তো কাউকে পছন্দ হয়ে গেছিল, তাই বিয়েটা করে নিয়েছে। তা যাই হোক, তুমি বরং বাজারে যাও, ভালো মন্দ কিনে নিয়ে আসো। আমার নতুন বৌমা আসবে, ছেলে আসবে, তাদেরকে মন তৃপ্তি ভরে আমি খাওয়াবো। হ্যাঁ গিন্নি, যেতে তো আমাকে হবে। আমার ছেলে আসছে বলে কথা, শহরে বড় চাকরি করে, শহর থেকে বৌমা আসছে, এর থেকে আনন্দের আর কি হতে পারে। হ্যাঁ, তাই তো বলছি। যাও দেখি, যাও, গিয়ে ভালো মন্দ বাজার করে নিয়ে আসো। আর শোনো, আমার বৌমা যা যা খেতে পছন্দ করে তাই তাই কিন্তু নিয়ে আসবে। আমি ভালো মতো করে মজা করে রান্না করে দেব। আমার বৌমা খেয়ে নিশ্চয়ই অনেক খুশি হবে। ঠিক আছে গো, আমি চললাম। আমি বাজারে গিয়ে আমার বৌমা ছেলের জন্য বাজার করে নিয়ে আসি। আর কতক্ষণ বলো তো, কতক্ষণ এই গ্রামের গেও রাস্তায় আমাকে হেঁটে যেতে হবে? এই রাস্তা দিয়ে তো গাড়িও চলাচল করে না। আর কতটা হাঁটতে হবে বলো তো? আমার তো হেঁটে হেঁটে পা যন্ত্রণাই করছে। দেখো লিনা, আর একটু, আর একটু গেলেই আমাদের বাড়ি। আরে কি বলবো বলো তো, এরকম গ্রামের রাস্তায় যদি কোনো গাড়ি না যায়, সেটাও কি আমার দোষ বলো তো? না, সেটা তোমার দোষ নয়, সেটা আমার ভাগ্যের দোষ। আমি জেনে শুনে তোমার মতো একটা গ্রামের ছেলেকে যে কেন বিয়ে করতে গেলাম। আরে লিনা, এখন আবার এসব কথা কেন তুলছো? আমি তো আর সারা জীবন গ্রামে থাকবো না। আমি আমার গ্রামের বাড়িতে এসেছি একটা দরকারে, আর কারণটা তো তুমি জানোই। সেজন্য একটু হলেও তোমাকে তো সবটা মানতেই হবে। ঠিক আছে, ঠিক আছে, মানতে হবে বলে তো এত দূরে এসেছি। না হলে এমন পুরো ক্ষেত গ্রামে কে আসতো শুনি? ঠিক আছে, আর এত কথা না বাড়িয়ে চলো, আর সামনে গেলে আমাদের বাড়ি। হ্যাঁ, সামনে বলে বলে তো আমাকে 4 কিলোমিটার হাঁটালে। আর কতটা হাঁটতে হবে শুনি? বিশ্বাস করো লিনা, তুমি আর ভয় পেও না। একটুখানি গেলে আমাদের বাড়ি দেখা যাবে। আর একটুখানি চলো লিনা। ঠিক আছে, আর একটুই যাব। যদি আরো হাঁটতে হয় তাহলে কিন্তু আমি বাড়িতে ফিরে যাব। তোমার গ্রামের বাড়িতে আমি যাব না। ঠিক আছে বাবা, ঠিক আছে। আরে একটু এগিয়েই তো চলো, তারপরে আমাদের বাড়িটা তুমি ঠিকই দেখতে পারবে। বাবা বাবা, কি চাঁদের মতো মুখখানা আমার বৌমার। হ্যাঁ রে বাবা, তোদের আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না মা, আমাদের আসতে অসুবিধা হয়নি। তুমি বরং আমাদেরকে কিছু খেতে দাও। অনেকটা পথ জার্নি করে আমরা এসেছি। আর তোমার বৌমা তো এত রাস্তা কখনো হাঁটতেই পারে না, অনেকটা রাস্তা হেঁটে এসেছে, তাই তার অনেক কষ্ট হচ্ছে। তুমি বরং আমাদেরকে কিছু খেতে দাও। হ্যাঁ বাবা, তোদেরকে কিছু খেতে তো দেবই। তোর বাবা তোদের জন্য কত বাজার করে নিয়ে এসেছে, আর সেই সবই আমি রান্না করেছি। তা মা, তোমার নাম কি বলো তো? আপনি কি কানে শুনতে পান না? আপনার ছেলে বলল না এক্ষুনি আমাদেরকে খেতে দিতে? কেন, আমার নাম জেনে আপনার কি কাজ শুনি? আমার নাম যাই হোক না কেন, আমাকে কিছু খেতে দিন। না খেতে দিলে আমি এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাব। এমন করে কথা বলছো কেন মা? আমি তো তোমার শাশুড়ি মা, তোমাকে এর আগে কখনো দেখিনি, নামও জানি না। তার নাম জানাটা যদি আমার অপরাধ হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করো মা। আমি তোমাকে এক্ষুনি খেতে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তাই দিন। আমার এত কথা বলতে ভালো লাগছে না। আমি খেতে না পেলে আমার শরীর মন মেজাজ সবই খারাপ হয়ে যায়। এরপর তারা খাওয়া দাওয়া করতে বসে যায়। দেখো, তোমাদের বাড়ির পরিবেশ আমার একদম ভালো লাগছে না। শুধু না থাকলে নয়, এই বাড়িতে একটা দরকারে এসেছিলাম, তাই সব কিছু সহ্য করেও এই বাড়িতে থাকতে হচ্ছে। না হলে এই রকম ক্ষেত গ্রামে কে আসতো শুনি? দেখো লিনা, এইসব নিয়ে আর কথা বলো না।
আশেপাশে আমার বাবা মা সবাই চলাচল করে, এক্ষুনি কেউ না কেউ শুনতে পাবে, আর তারা শুনতে পেলে অনেক খারাপ হয়ে যাবে। দেখো, আমি কাউকে পরোয়া করি না, কে কি মনে করলো না করলো তাতে আমার কিচ্ছু আসে যায় না। না না লিনা, সে বিষয় নিয়ে বলছি না। আসলে আমি যে দরকার এসেছি সেই দরকারটা যেন কেউ জানতে না পারে। আমি সময় সুযোগ বুঝে সেই দরকারটা সেরে নেব। আর শোনো, তোমার যদি কোনো কিছুতে সুবিধা অসুবিধা হয় আমাকে জানাবে। ঠিক আছে, আমি শুধু এটাই চিন্তা করছি, আমি এই গ্রামের পরিবেশে কি করে থাকবো। এই ঘরে মানুষ থাকে নাকি? এইখানে আমি কেমন করে রাত কাটাবো বলো তো? দেখো লিনা, মাত্র কয়েকদিন, কয়েকদিন একটু কষ্ট করে হলেও আমাদেরকে থাকতে হবে। সেটাই তো ভাবছি, কয়েকটা দিন, এই কয়েকটা দিন কাটাবো কি করে? দেখো, তুমি যে কাজের জন্য এখানে এসেছো, যত তাড়াতাড়ি সম্ভব পারো কাজটাকে মিটিয়ে নাও, তা না হলে আমি কিন্তু একাই এই বাড়ি ছেড়ে চলে যাব। ঠিক আছে ঠিক আছে, ওইসব নিয়ে আর ভেবো না। তুমি বরং এখন শুয়ে পড়ো, আমি তোমাকে কালকে আমাদের গ্রামটা ঘুরে দেখাবো। পরের দিন রিতম লিনাকে নিয়ে তাদের গ্রামের রাস্তায় ঘুরে বেড়ায়। এ কি ভাই, তুই কবে এসেছিস বন্ধু? এই তো কালকেই এসেছি। ও, কত বছর পরে তোর সাথে দেখা। সেই যে তুই শহরে চাকরি পেয়ে গেলি আর শহরে চলে গেলি, সেই থেকে তো তোর দেখা সাক্ষাৎ নেই। তা এই মেয়েটাকে, বৌদি নিশ্চয়ই? হ্যাঁ, এটা আমার স্ত্রী, আমি বিয়ে করে নিয়েছি। ও, তা বেশ ভালো, বেশ মিষ্টি হয়েছে। তা কতদিনের জন্য এসেছিস শুনি? একেবারে থাকবি নাকি চলে যাবি? না না ভাই, চলে যাব, এখানে বেশি দিনের জন্য আসেনি। আচ্ছা শোনো, এই ছোট লোকটা কে বলো তো? তোমার সাথে গায়ে পড়ে এত কথা কেন বলছে? না না, তেমন কেউ না। ও হচ্ছে আমার ছোটবেলার বন্ধু, আমাকে অনেকদিন পরে দেখলো তো, তাই আর কি। এ কি বন্ধু, তোর বউ এমন করে কেন কথা বলছে? আমাকে ছোট লোক বললো, তুই কিছু বলবি না? কি বলবো বলতো, আমার বউ তো ঠিক কথাই বলেছে। আমি রাস্তা দিয়ে যাচ্ছি, তুই দেখেছিস, তার মানে তোর কি বোঝা উচিত? আমি গ্রামে এসেছি, এটাই তো। তাহলে তুই গায়ে পড়ে আমার সাথে এত কথা কেন বলছিস? আমার বউ যা বলেছে ঠিকই করেছে। বাহ বন্ধু, তুই শহরে গিয়ে তো অনেক পাল্টে গিয়েছিস। আমি তোর সাথে কথা বলছি, সেটা তোর গায়ে পড়ে কথা বলা হয়ে গেল? ঠিক আছে ভাই, তুই যা, আমার আর তোর সাথে কোনো কথা নেই। আমি তো ভুলে গিয়েছিলাম, আমি গ্রামের মানুষ, তুই শহরের একটা অফিসের কর্মকর্তা। তোর আর আমার বন্ধুত্ব যা ছিল আগে, এখন আর তোর আমার বন্ধু হতেই পারে না। সত্যি আজব মানুষ, এইভাবে রাস্তায় দেখে কেউ যে এত গায়ে পড়ে কথা বলতে পারে তা তোমাদের গ্রামে না আসলে কখনোই জানতে পারতাম না। দিদি, শুনলাম নাকি শহর থেকে তোমার ছেলে বৌমা এসেছে, তা তাদেরকে ডাকো, দেখি আমাদের রিতম বাবা কেমন হয়েছে আর বৌমাও বা কেমন দেখতে। বৌমার মুখখানা দেখবো বৌদি, একটু ডাকুন না আপনার ছেলে বৌমাকে। আসলে দিদি, আমার ছেলে বৌমা তো ঘরে আছে, ওদেরকে এখন টাকা ঠিক হবে কিনা জানি না। কি বলছো দিদি? বাইরের মানুষ নতুন বউ দেখতে এসেছে আর তুমি তাদেরকে ডাকতে এত ভয় কেন পাচ্ছ? এরা তো আর বাইরের মানুষ নয়, তোমার ছেলে বৌমা। সবই তো জানি দিদি, কিন্তু আমার বৌমা তো শহরের মেয়ে, আমাদের গ্রামের আদব কায়দা কিছুই জানে না। আবার কি থেকে কি মনে করে কে জানে। কিচ্ছু হবে না দিদি, তুমি তোমার বৌমাকে ডাকো, তোমার বৌমাকে শুধুমাত্র একটা বার দেখেই চলে যাব। আর আমাদের রিতম বাবাকেও একটা বার দেখবো, দেখি আমাদের রিতম বাবা কত বড় হলো। রিতম তো শহরে অনেক বড় চাকরি করে শুনেছি। হ্যাঁ দিদি, আমার ছেলে শহরে অনেক বড় চাকরি করে। তা তুমি দাঁড়াও, আমি আমার বৌমাকে ডাকছি। মা, বৌমা, একটু এদিকে আসো তো মা, তোমাকে দেখার জন্য আমাদের গ্রামের প্রতিবেশী এসেছে। ওই ওই শুরু হয়ে গেল, আমি যেতে পারবো না। দেখো আমার কি রূপ উঠেছে নাকি? আমাকে দেখার জন্য তোমাদের গ্রামের মানুষরা এখানে এসে লাইন কেন দিচ্ছে? দেখো, আমাদের গ্রামে এরকমই, নতুন বউ আসলে নতুন বউকে দেখার জন্য সবাই একটু বাড়িতে আসে।
দেখো, আমি যেতে পারবো না। তোমার মাকে তুমি বলে দাও আমি যেতে পারবো না, মানে যেতে পারবো না। আমার বিরক্ত লাগছে। এইসব গ্রামের আনকালচার মানুষদেরকে আমি সহ্য করতে পারছি না। তোমার মাও কি কিছুই বুঝতে পারছে না যে আমি এইসব একদম পছন্দ করি না? দেখো, গ্রামের মানুষজন এসেছে ঠিক আছে, তুমি দেখা করবে না সেটা আমি মাকে জানিয়ে দিচ্ছি। তুমি বরং ঘরেই থাকো, তোমাকে ওদের সামনে যেতে হবে না। এ কি রিতম, বাবা তুই? বৌমা কই? বৌমা আসলো না যে? না মা, ও এখানে আসবে না। ওর ভালো লাগছে না এখানে আসতে। আর সত্যিই তো, একটা মানুষকে যদি প্রত্যেকে এতবার করে দেখতে আসে, একটা মানুষ তো বিরক্ত হবেই। কি বলছিস রে বাবা? তোর বউ এখানকার নতুন বউ, তাকে তো দেখতে যে কেউ আসবে। এত তাড়াতাড়ি অধৈর্য হলে হবে? বৌমাকে ডাক বাবা, বৌমা আসুক। তোর রত্না কাকিমা একটু দেখে চলে যাবে। না মা, লীনা এখানে আসবে না। আর সে কথা জানানোর জন্যই আমি এখানে এসেছি। তা বাবা রিতম, তুই তো দেখছি বেশ বড় হয়ে গেছিস। তা বৌমাকে একটা নজর দেখাবি না? না কাকিমা, ও আসতে চাইছে না। তুমি বরং সময় সুযোগ বুঝে অন্য কোনো সময়ে এসো। নিশ্চয়ই আমার বউকে তুমি দেখতে পারবে। বাবা, তোমার সাথে আমার একটা কথা ছিল। আসলে কথাটা বলতে সাহস পাচ্ছি না, কিন্তু তাও বলতে হবে। হ্যাঁ বাবা, বল, কি বলতে চাইছিস? আসলে বাবা, আমাদের আমাদের এখানকার কিছু জায়গা জমি এখনো তো পড়ে আছে। সেই জায়গা জমিগুলো যদি তুমি আমাকে দিয়ে দিতে, তাহলে সেইগুলো বিক্রি করে আমার শ্বশুরকে একটা ফ্ল্যাট বানিয়ে দিতাম বাবা। কি বলছিস বাবা? আমার জায়গা জমি বিক্রি করে সেই টাকা দিয়ে শহরে তুই তোর শ্বশুরের জন্য ফ্ল্যাট বানাবি? হ্যাঁ বাবা, আমার শ্বশুর আমার কাছে আবদার করেছে আমি যেন তাকে একটা ফ্ল্যাট বানিয়ে দিই। আর যদি তাকে দিতে না পারি, তাহলে আমার শ্বশুর মনে অনেক কষ্ট পাবে। না না বাবা, এটা হয় না। আর তাছাড়া তোর চাকরির জন্য অনেক টাকার প্রয়োজন ছিল। আমার জমি জমা যা ছিল, তার অর্ধেক অংশ বেচে শহরে তোর একটা সরকারি চাকরির ব্যবস্থা করে দিয়েছি। আর বাকি যা কিছু আছে, এগুলো সব তোর বোনের। আর তোর বোনের জিনিস আমি এইভাবে তোকে দিয়ে দিতে পারি না বাবা। কি বলছো বাবা? বোনের মানে? বোন নিয়ে কি করবে? বোন তো শ্বশুর বাড়িতে দিব্যি ভালো আছে। আর ওর বরের অবস্থা তো তেমন খারাপ নয়। তাহলে তুমি কেন আমাকে দিতে পারবে না? দেখ বাবা, আমার সম্পত্তির উপরে যেমন তোর অধিকার আছে, তেমন তোর বোনেরও অধিকার আছে। তোর বোনের হক আমি এইভাবে তোকে দিতে পারবো না। কেন দিতে পারবে না বাবা? আমার আমার টাকার প্রয়োজন। আমি তো এখানে এমনি এমনি আসিনি। আমি তোমার জায়গা জমিগুলো আমার নিজের নামে করার জন্যই এসেছি। আর তাছাড়া এত জায়গা জমি নিয়ে তুমি কি করবে? তোমার তো ঘর আছে। আর তাছাড়া মাসে মাসে আমিও তোমাকে টাকা পাঠাবো। তাহলে তো তোমার কোনো অসুবিধা থাকার কথা না বাবা। তুমি বরং আমাকে জায়গা জমিগুলো লিখে দাও। আমি সেগুলো বিক্রি করে আমার শ্বশুরকে একটা ফ্ল্যাট বানিয়ে দেব। তোর বলতে লজ্জা করছে না বাবা? তোর বাবার অংশ সম্পত্তি বিক্রি করে তুই তোর শ্বশুরকে ফ্ল্যাট বানিয়ে দিতে চাস? হ্যাঁ বাবা, উনি তো আমার বাবার মতন, আমাকে সন্তানের মতো ভালোবাসে। জীবনে তুমি আমাকে কি দিয়েছো বাবা? কিছুই দিতে পারোনি। কিন্তু আমার শ্বশুর মশাই আমাকে অনেক ভালোবাসেন, নিজের ছেলের মতো দেখেন। আর আমি তার ছেলে হয়ে এতটুকু করে দিতে পারবো না বাবা? দেখ বাবা, তুই যদি তোর শ্বশুরকে কিছু দিতেই চাস, তাহলে নিজের উপার্জনের টাকা দিয়ে কিছু দে। আমার জিনিস আমি বিক্রি হতে দেব না। আর যা কিছু আছে সব তোর বোনের। তোর অংশে যা ছিল সব বিক্রি করে তোর পিছনে খরচ করেছি। আর তোর জন্য কিছুই নেই। কি বলছো বাবা? আমি এই গ্রামে এসেছি শুধুমাত্র এই একটা দরকারে। তোমার বৌমা গ্রামে না আসতে চাইলেও শুধু এই কারণের জন্য তোমার বৌমা এই গ্রামে এসেছে। আর তুমি আমাদেরকে নিরাশ করে ফিরিয়ে দেবে বাবা? হ্যাঁ, যদি নিরাশ হয়েও যাস, তাহলে হতে হবে। কারণ এই সম্পত্তি আমি তোদেরকে দিতে পারবো না। আমার মেয়ে আছে, তার ভবিষ্যতের কথা আমাকেও চিন্তা করতে হবে। সব যদি আমি তোর পিছনে ব্যয় করি, তাহলে আমার মেয়েকে কি দেব? আমি তোকে কিচ্ছু দিতে পারবো না। তুমি ঠিক বলছো বাবা, তুমি আমাকে কিচ্ছু দিতে পারবে না। না, আমি তোকে কিচ্ছু দিতে পারবো না।
ঠিক আছে বাবা, তাহলে তুমিও একটা কথা শুনে নাও। আমার জীবনে তোমার অধ্যায় এই পর্যন্ত শেষ হলো। তুমি আমার কেউ না। যে বাবা ছেলের আবদারটুকু মেটাতে পারে না, সে আবার কেমন বাবা? তোমাদের মতো বাবা মায়ের আমার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে বাবা, তুই যেটা চাস সেটাই হবে। তবে আমারও শেষ কথা, এই জমি সম্পত্তি আমি তোকে দেব না। তোর যা দেওয়ার তুই তা নিয়েছিস, এগুলো আমি আমার মেয়ের জন্য রাখবো। ঠিক আছে বাবা, তাহলে তোমরাও শুনে নাও। তোমাদের কোনো ছেলে নেই, তোমাদের একটাই মেয়ে, আর ওই মেয়েকে নিয়েই থাকো। আমরা আজই এই বাড়ি ছেড়ে আমরা শহরে চলে যাব, আর কোনোদিন এই গ্রামে ফিরবো না। তোমরা আমাদেরকে এইভাবে ফিরিয়ে দেবে তা আমরা যদি আগে জানতাম, তাহলে কখনো গ্রামে আসতাম না। বাবারে, তোরা তো এমনি আসতিস না, আজ তোদের একটা দরকার পড়েছে বলে তবেই এসেছিস। না হলে সেই যে শহরে চলে গেলি, সেই থেকে আজ পর্যন্ত এই একবারই এসেছিস। ঠিক আছে মা, আর কখনো আসবো না। এই একবার আসাটাই আমাদের অনেক বড় অপরাধ হয়ে গেছে। তোমরা এখানে থাকো। তোমরা বাঁচলে নাকি মরলে কখনো খবর নেব না। আমরা আজই রওনা দেব। কি বলছো বাবা? তুমি তাহলে তোমার শ্বশুরকে একটা ফ্ল্যাট বানিয়ে দিতে পারবে না? তাহলে তাহলে আমার মেয়েকে নিয়ে যে গ্রামে গেলে আর বলে গেলে তোমার বাবার সম্পত্তি বিক্রি করে তা দিয়ে তোমার শ্বশুরের ফ্ল্যাট বানিয়ে দেবে, কিন্তু সে কথার কি হলো? কি করব বলুন তো? আমার বাবাকে তো অনেক করে রাজি করানোর চেষ্টা করলাম, কিন্তু আমার বাবা কোনোভাবেই রাজি হলো না। তাহলে তাহলে যখন তোমার শ্বশুরকে কথা দিয়ে কথা রাখতে পারোনি, সেহেতু আমাদের মেয়েকে আমাদের কাছেই রেখে দাও। আমার মেয়ের সাথে তোমার আর সংসার করার কোনো প্রয়োজন নেই। কি বলছেন কি মা? আমি সংসার করব না মানে? লিনা আমার স্ত্রী, আমি লিনার সাথে সংসার করব না তো কার সাথে করব? হ্যাঁ, আমার মা যা বলেছে ঠিকই বলেছে। আমি তোমার সাথে তোমার বাড়িতে গিয়েছিলাম আমার বাবার এই সামান্য আবদারটুকু মেটানোর জন্য। যেহেতু তোমার মতো ছেলের এই সামান্য আবদারটুকু মেটানোর ক্ষমতা নেই, সেরকম ছেলের সাথে আমি সারাটা জীবন সংসারও করতে পারবো না। আর তাছাড়া তোমার কি আছে শুনি? সামান্য চাকরিটুকু ছাড়া আর কিছুই নেই। তোমার বাড়ি কি না সেই খ্যাত গ্রামে, যে গ্রামে মানুষ ঢুকলে আর বেরোতে পারে না। কি বলছো কি লিনা? আমার আর তোমার প্রেমের সম্পর্ক, তুমি আমাকে ভালোবেসে বিয়ে করেছো, আর এখন তুমি এমন কথা বলছো? হ্যাঁ বাবা, আমার মেয়ে এমন কথাই বলছে। তোমার শ্বশুরকে একটা সামান্য ফ্ল্যাট বানিয়ে দেওয়ার মতো ক্ষমতা তোমার মধ্যে নেই। তাহলে তোমার মতো ছেলের হাতে আমার মেয়েকে কেমন ভাবে তুলে দিই বলো তো? আমার মেয়ে তো তোমার কাছে থাকলে সারা জীবন দুঃখ কষ্টই পাবে। আমার মেয়েকে তুমি কোনোদিন সুখ দিতে পারবে না। মা, সামান্য বিষয়ে আপনি এত বড় কেন করছেন? আমি বাবাকে ফ্ল্যাট বানিয়ে দিতে পারিনি ঠিক আছে, কিন্তু একদিন না একদিন ঠিকই পারবো। আর সামান্য বাবাকে ফ্ল্যাট বানিয়ে না দেওয়ার জন্য আমাদের সংসারটাকে আপনারা ভেঙে দিতে চান? হ্যাঁ বাবা, আমরা সংসারটাকে ভেঙে দিতে চাই। আমার মেয়ে তোমার সাথে আর সংসার করবে না। লেনা, তুমিও কি তাই চাও? একটা সামান্য ফ্ল্যাট না বানিয়ে দেওয়ার জন্য আমাদের সংসারটাকে এইভাবে ভেঙে চলে যেতে পারবে তুমি লেনা? হ্যাঁ, আমি সবকিছুই পারবো। তোমার মতো ছেলেকে আমার স্বামী হিসেবে মানতেও লজ্জা করে। ছি, যেই মানুষের একটা সামান্য ফ্ল্যাট বানিয়ে দেওয়ার মতো ক্ষমতা নেই, তার সাথে আবার কিসের সংসার? ও, তোমার জন্য আমি আমার বাবা মায়ের কাছে কতটা অপমানিত হয়েছি, কত বড় ছোট কথাও আমি তাদেরকে শুনিয়ে এসেছি। সেই তুমি কিনা আমার বিরুদ্ধে চলে গেলে লিনা। আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি, আর তুমি আমাকে এত তাড়াতাড়ি কিভাবে ভুলে যেতে পারবে লিনা? সবই সম্ভব, আমি সবকিছুই পারবো। তুমি বরং এখান থেকে চলে যাও। আমি তোমার সাথে আর সংসার করব না। যেহেতু আমার মা চাইছে না, সেখানে আমি কেমন ভাবে মত দিতে পারি বলো তো? দেখুন মা, আপনি আরো একটাবার ভেবে দেখুন। আমাদের সংসারটাকে এইভাবে ভেঙে দেবেন না। আমাদের একটা সুন্দর ভবিষ্যৎ আছে। আমি কথা দিচ্ছি,
আমি আজ পারিনি, কিন্তু কাল ঠিকই পারবো। আমাকে একটু সময় দিতে হবে মা। আমাদের সম্পর্কটাকে আপনি ভেঙে দেবেন না। আপনি একবার মত দিলে নিশ্চয়ই আপনার মেয়ে আমার সাথে সংসার করতে রাজি হবে। শুধুমাত্র আপনার মতামতের উপরেই সবকিছু। আপনি রাজি হলেই কিন্তু আপনার মেয়ে ফিরে আসবে আমার কাছে। না না বাবা, আমি তো মত দেব না। কারণ তোমার মতো ভিখারির হাতে আমার মেয়েকে কেমন ভাবে তুলে দিই বলো তো। আর তোমার মতো ভিখারি ছেলে আমার মেয়েকে সারা জীবন ভালো রাখতে পারবে না। এই কি বাবা, তুই আবার এসেছিস? তুই যে বলে গেলি আর গ্রামে কোনোদিন ফিরবি না, তাহলে আবার কি দরকার হলো? শোন বাবা, আমি আবারও তোকে বলে রাখছি, আমি কিন্তু ওই জমি জায়গা তোকে দিতে পারবো না। না বাবা, আমাকে জমি জায়গা দিতে হবে না। আমি আর শহরে থাকতে চাই না বাবা। আমি সারা জীবনের জন্য গ্রামে চলে এসেছি। কি বলছিস বাবা? তুই গ্রামে চলে এসেছিস মানে? তোর চাকরির কি খবর? মা, আমি সবকিছু ছেড়ে দিয়েছি। আমি গ্রামে থাকতে চাই। গ্রামের মানুষ অনেক নরম, সহজ সরল। শহরের মানুষের মধ্যে আছে শুধু জটিলতা। কি হয়েছে বাবা? খুলে বল তো দেখি। এরপর রিতম তার সাথে ঘটে যাওয়া সব কথা তার বাবা মাকে খুলে বলে। জানতাম বাবা, জানতাম। তোর শ্বশুরকে তুই যখন ফ্ল্যাট করে দিবি বলেছিস, তখন স্ত্রী, শাশুড়ি সবাই তোকে অনেক ভালোবাসা দিয়েছে। আর তোর থেকে এটা হাতিয়ে নেওয়ার জন্যই ওরা তোর সাথে এই প্ল্যানটা করেছিল। আর যখন তুই ওদেরকে তা সম্পূর্ণ করে দিতে পারিসনি, তখন তারা তাদের মেয়েকে তোর কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। আর এটাই হওয়ার ছিল। সব সময় নিজের বাবা মাকে নিচে রেখে শ্বশুর শাশুড়িকে উপরে রেখেছিলি, আর তোর সাথেই এমন ঘটনা ঘটলো। হ্যাঁ বাবা, আমি বুঝতে পারিনি ওরা আমার সাথে ছলনা করেছে। আমাকে ভালো না বেসে আমার বাড়ির সম্পত্তি আর আমার চাকরিটাকে ভালোবেসেছিল। আর আমি কিছু না জেনে বুঝে তোমাদের সাথে কত অন্যায় করেছি, কত খারাপ আচরণ করেছি, তোমাদের মনে কত কষ্ট দিয়েছি। তোমরা যদি পারো আমাকে ক্ষমা করে দিও বাবা, আমাকে ক্ষমা করে দিও মা। না রে বাবা, সন্তানরা কখনো বাবা মায়ের কাছে কোনো অন্যায় অপরাধ করে না। তোকে তো আমরা সেদিনই ক্ষমা করে দিয়েছি। যাই হোক বাবা, বৌমা কি তাহলে ফিরবে না? না মা, সে ফিরবে না। তার মা তাকে আমার থেকে ছিনিয়ে নিয়েছে। আর লিনাও আমার সাথে সংসার করতে চায় না মা। আমি এখানেই থাকবো। আমি আর কোনোদিন শহরে যাব না। ঠিক আছে বাবা, তুই এখানেই থাকবি। আমরা গ্রামে একটা ভালো মেয়ে দেখে তোকে বিয়ে দেব। ঠিক আছে বাবা, আমি গ্রামের মেয়েকেই বিয়ে করতে চাই।